হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সবাই কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা আর প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসায় পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা করার আগে সবাই জানাবেন সবাই কেমন আছেন, আর সবাই একটু আমাকে এই জিনিসটা জানাবেন যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। একটু জানাবেন যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। সবাইকে একটু অনুরোধ করতেছি, যারাই লাইভটা দেখতেছেন সবাইকে বলতেছি একটু আমাকে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, লাইভে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা, ক্যামেরাতে সব কিছু একটু জানাবেন। সবাই একটু জানাবেন, আমাকে একটু সবাই জানান যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। প্লিজ সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, সুমি মহাজন নমস্কার। তানভীর ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আমাকে একটু জানাবেন যে ক্লাস আমাদের আজকের সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা সব কিছু দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন, তাহলে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। ওকে, সুমি মহাজন বলতেছে সব কিছুই ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে যদি আজ সব কিছুই আমাদের ক্লিয়ার থাকে তাহলে ওকে ওকে। হ্যাঁ, মল্লিকা দেবী বলছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, যদি আমাদের সব কিছু ক্লিয়ার থাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের অংশীদারি ব্যবসায়ের পার্ট 2 ক্লাস। এবং আমি আগে থেকেই বলে রাখছিলাম, আবারও বলতেছি, আমরা এখানে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের সব পড়াশোনা করব। সো আজকে যে টপিকটা আছে এই টপিকটা স্লাইডলি একটু অ্যাডভান্সই বলতে পারেন। অ্যাডভান্স বিকজ কারণ হচ্ছে আমরা আসলে এই টপিকগুলো নিয়ে এইচএসসিতে তেমন একটা পড়ি না, বাট পড়া দরকার, জানা দরকার, কিন্তু সাধারণত আমাদের তথাকথিত স্টাইলে আমরা এই জিনিসগুলো পড়ি না। তো আজকে আমরা ওগুলা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা যদি একটু আমাদের প্রিভিয়াস ক্লাসের ব্যাপারটাতে আসি, দেখেন আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা কিছু টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। কি কি টপিক ছিল এখানে? এখানে আমাদের অংশীদারি ব্যবসায় নিয়ে পড়ছি, দেন আমরা এর উপাদানগুলো নিয়ে পড়ছি, অংশীদারি চুক্তিপত্রগুলো নিয়ে পড়ছি, লাস্ট আমরা পড়ছিলাম অংশীদারি ব্যবসায় নিবন্ধন পদ্ধতি। তো এই জায়গায় আমি দেখাইছিলাম যে একটা অংশীদারি ব্যবসায় কীভাবে নিবন্ধন করতে হয়, অংশীদারি ব্যবসায় নিবন্ধন মানে কি, অংশীদারি ব্যবসায় নিবন্ধন প্রক্রিয়া কি, A to Z আমরা এখানে কিন্তু এই স্টেপগুলো পড়ছি। এখন আজকের এই স্টেপটাতে আমরা পড়ব যে একটা অংশীদারি ব্যবসায় নিবন্ধন করলে কি লাভ হয়, একটা অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করলে কি হয়। দেখেন আমরা সবাই জানি একটি অংশীদারি ব্যবসায়, আচ্ছা আমরা সবাই জানি যে একটা অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা ঐচ্ছিক। আচ্ছা একটা মিনিট, একটু কালারটা চেঞ্জ করি। একটা অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা আচ্ছা একটা অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা ঐচ্ছিক কাজ। কি কাজ ভাইয়া? ঐচ্ছিক কাজ। এখন আসেন এই ঐচ্ছিক কাজ জিনিসটা কি, বা কেন অংশীদারি ব্যবসায় নিবন্ধকটাকে আমরা ঐচ্ছিক কাজ বলি। ফার্স্টে আসেন ঐচ্ছিক মানে কি। ঐচ্ছিক মানে হচ্ছে আমি চাইলে কাজটা করতে পারি, আমি চাইলে কাজটা
না করতে পারি। সো অংশীদারি ব্যবসাটাও আমরা চাইলে নিবন্ধন করতে পারি, অংশীদারি ব্যবসাটা আমরা আবার না চাইলে নিবন্ধন নাও করতে পারি। সো অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা বা নিবন্ধন না করা টোটালি ডিপেন্ড করতেছে হচ্ছে আমার নিজের ইচ্ছার উপরে। সো যার কারণে পরীক্ষায় যদি আপনাকে কোয়েশ্চেন আসে যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা কি, অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা হচ্ছে আমাদের জন্য একটি ঐচ্ছিক কর্মকাণ্ড, অর্থাৎ অংশীদারি ব্যবসায় আমরা চাইলে নিবন্ধন করতে পারি, অংশীদারি ব্যবসায় আমরা চাইলে নিবন্ধন নাও করতে পারি। তবে অংশীদারি ব্যবসায় যদি আমি নিবন্ধন করি সেক্ষেত্রে আমি কিছু বেনিফিটস পাবো, আবার অংশীদারি ব্যবসায় যদি আমি নিবন্ধন না করি সেক্ষেত্রে আমি কিছু কিছু ডিমেরিটস পয়েন্ট বা কিছু কিছু জিনিস পাবো যেটা আমার ব্যবসায়ের জন্য ক্ষতি। সো আসেন, গত ক্লাসে আমরা পড়ছিলাম যে একটা অংশীদারি ব্যবসায় কীভাবে নিবন্ধন করতে হয়। এখন আসেন আমরা দেখব যে অংশীদারি ব্যবসায় যারা নিবন্ধন করে না তারা কোন কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়। ফার্স্ট অফ অল, আপনি যদি অংশীদারি ব্যবসাটাকে নিবন্ধন না করেন সেক্ষেত্রে আপনি 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারবেন না। তার মানে তৃতীয় পক্ষের কেউ যদি আপনার থেকে 100 টাকার বেশি 101 টাকাও পেয়ে থাকে, 102 টাকাও পেয়ে থাকে, 103 টাকাও পেয়ে থাকে, আপনি তার বিরুদ্ধে কি করতে পারবেন না? মামলা করতে পারবেন না। সো এখন অনেকের অনেক কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া এখনকার আধুনিক যুগে আসলে 100 টাকা তো বিরুদ্ধে মামলা করা, মামলার খরচ লড়তে গিয়ে আমাদের প্রায় 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ মানুষ 20 লাখ টাকা খরচ হয়। সো আসলে 100 টাকার জন্য কে মামলা করবে? মাথায় রাখবেন যে আমাদের অংশীদারি ব্যবসায়ের আইনটা কত সালের ভাইয়া? অংশীদারি ব্যবসায়ের আইনটা হচ্ছে 1932 সালের আইন। যেহেতু আমাদের অংশীদারি ব্যবসায়ের আইনটা 1932 সালের আইন, যার কারণে তখনকার আমলে এটা হিসাব করা হয়েছিল কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের প্রায় আছে কত বছর চলে আছে? 140 কি 140 42 43 144-এর মতো 144টা বছর চলে যাচ্ছে, এখনও কিন্তু 144 কেন, সরি কত, প্রায় 80-90 এরকম ধরেন 80-90 বছর চলে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আমাদের অংশীদারি ব্যবসায়ের যে আইনটা এটা এখনো কোনো ধরনের কি করা হয় নাই, সংশোধন করা হয় নাই। যেহেতু অংশীদারি ব্যবসায়ের আইনটা সংশোধন করা হয় নাই, যে কারণে এখনো এই 100 টাকার কাহিনী এটা বহাল আছে। তার মানে আমি যদি অংশীদারি ব্যবসায়টা নিবন্ধন না করি তাহলে 100 টাকার বেশি যদি কেউ আমার টাকা মেরে দেয় আমি তার বিরুদ্ধে মামলা করতে পারবো না। সেকেন্ড, উক্ত প্রতিষ্ঠান বা এর অংশীদার তৃতীয় পক্ষের বিরুদ্ধে চুক্তিজনিত অধিকার আদায়ের জন্য মামলা করতে পারবে না। তার মানে আমার অংশীদাররা যদি চায় কোনো অংশীদার যদি আরেকজন অংশীদারের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড করে থাকে, বা একজন অংশীদার যদি আরেকজন অংশীদারের সাথে উল্টাপাল্টা কাজ করে থাকে, বা তারা যদি আমার ব্যবসায়ের যে নিয়ম সেটা যদি না মানে, অর্থাৎ চুক্তি রিলেটেড যে কোনো সমস্যা থাকলে এই সমস্যার জন্য আমি মামলা করতে পারবো না। তাহলে একটা অংশীদারি ব্যবসায় যদি নিবন্ধন না হয়ে থাকে সে তার প্রবলেমটা কি? ফার্স্ট, সে 100 টাকার বেশি মামলা করতে পারবে না। সেকেন্ড, তৃতীয় পক্ষের বিরুদ্ধে চুক্তিজনিত অধিকার, অর্থাৎ তৃতীয় পক্ষের বিরুদ্ধে আপনার চুক্তিতে অলরেডি লিখে দিয়েছেন। অংশীদারি ব্যবসায়ের মূল দলিল কি? চুক্তি। কিন্তু চুক্তি আপনার মূল দলিলে লেখা থাকলেও আপনি তৃতীয় পক্ষের বিরুদ্ধে চুক্তিজনিত কোনো অধিকারের জন্য মামলা করতে পারবেন না। কিন্তু তৃতীয় পক্ষ চাইলে আপনার ব্যবসার বিরুদ্ধে মামলা করতে পারবে। এবার আসেন থার্ড পয়েন্ট, উক্ত অংশীদার ব্যবসায়ের কোনো অংশীদারের স্বার্থ ক্ষুণ্ণ হলে উক্ত অংশীদার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারে না। তার মানে অংশীদারি ব্যবসায়ের অংশীদারের যদি স্বার্থ ক্ষুণ্ণ হয়, ধরেন আপনারা 3 ফ্রেন্ড মিলে অংশীদারি ব্যবসা করতেছেন, তো এক ফ্রেন্ডকে অবস্থা এতই খারাপ যে বাকি 2 জন মিলে এক ফ্রেন্ডের টাকাগুলো কি করছে? মেরে দিছে। কিন্তু ওই অংশীদারি প্রতিষ্ঠান বা স্ব অংশীদারদের বিরুদ্ধে মামলা করতে পারবে না। কেন পারবে না? কারণ আপনার ব্যবসাটা কি না? নিবন্ধন করা নাই। যদি আপনার ব্যবসাটা নিবন্ধন করা হইতো, আপনার 3 জন ফ্রেন্ড বা আপনার বাকি যে 2 জন ফ্রেন্ড আপনার টাকাটা মেরে দিছে, আপনি চাইলে তার বিরুদ্ধে কিন্তু কি করতে পারতেন? মামলা করতে পারতেন। যেহেতু আপনার যে ব্যবসাটা ওইটাই নিবন্ধন করা নাই, এবং নিবন্ধন করা নাই মানে কি? এটা তালিকাভুক্ত করা নাই। সো যেহেতু এটার কোনো ধরনের আইনি কোনো কাজই নাই, যার কারণে আপনি এর বিরুদ্ধে কি করতে পারবেন না? ওদের বিরুদ্ধে মামলা করতে পারবেন না। ফোর্থ পয়েন্ট, উক্ত প্রতিষ্ঠানের অংশীদারগণ একে অন্যের বিরুদ্ধে চুক্তির শর্ত
শর্ত মেনে চলার জন্য মামলা করতে পারবে না। এমন হইতে পারে আপনি অংশীদারি ব্যবসা করতেছেন, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের শর্ত দিয়ে রাখছেন যে একটা অংশীদার হইতে হলে তাকে এই শর্ত পালন করতে হবে, তাকে এই কাজ করতে হবে। কিন্তু যদি আপনার ব্যবসাটা নিবন্ধিত অংশীদারি ব্যবসায় না হয়, সেক্ষেত্রে আপনি এদের বিরুদ্ধে, যারা আপনার চুক্তিগুলোকে মানতেছে না বা শর্তগুলোকে মানতেছে না, সেই সকল অংশীদারদের বিরুদ্ধেও মামলা করতে পারবেন না। তারপরে তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান বা অংশীদারের বিরুদ্ধে মামলা করলে উক্ত প্রতিষ্ঠান সেই অংশীদার তৃতীয় পক্ষের বিরুদ্ধে দাবি আদায়ের জন্য পাল্টা মামলা করতে পারবে না। অর্থাৎ আপনার বিরুদ্ধে যে কেউ এসে মামলা করে দিতে পারবে, কিন্তু আপনি যে মামলাটা লড়বেন, এই মামলাটাও আপনি কি করতে পারবেন না, লড়তে পারবেন না। তাহলে ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে 100 টাকার বেশি পাওনা আমি আদায় করতে পারবো না। সেকেন্ড, মামলা করতে সেকেন্ড পয়েন্ট, উক্ত প্রতিষ্ঠান বা এর অংশীদার তৃতীয় পক্ষের বিরুদ্ধে চুক্তিজনিত অধিকার আদায়ের জন্য, চুক্তিতে যে অধিকারগুলো লেখা আছে এই অধিকার আদায়ের জন্য মামলা করতে পারবে না, আবার মামলা লড়তেও পারবে না। থার্ড পয়েন্ট, উক্ত অংশীদারি ব্যবসায়ীর কোন অংশীদার, এবার হচ্ছে ইন্টারনাল অংশীদারদের মধ্যে, একজন অংশীদার আরেকজন অংশীদার, এদের মধ্যেও যদি কোনো ধরনের স্বার্থ ক্ষুণ্ণ হয়, সেক্ষেত্রেও তারা কি করতে পারবে না, অন্য অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারবে না। ফোর্থ, উক্ত প্রতিষ্ঠানের অংশীদারগণ একে অপরের বিরুদ্ধে চুক্তির শর্ত মেনে না চলার জন্য, দেখেন আপনি যখন অংশীদার হবেন, একজন অংশীদার হওয়ার জন্য আপনাকে কিন্তু কিছু না কিছু শর্ত মানতে হবে। আপনি যদি সেই শর্ত যদি না মানেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে না। অ্যান্ড লাস্ট ওয়ান, তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান বা অংশীদারের বিরুদ্ধে মামলা করে ফেলছে। এখন ধরেন সাপোজ তৃতীয় পক্ষ আপনার বিরুদ্ধে মামলা করে ফেলছে, এবার আপনি মামলাটা লড়বেন না, ভাই আপনি মামলাটাও কি করতে পারবেন না, লড়তে পারবেন না। সো এই জিনিসটা বুঝা গেছে কিনা আমাকে একটু জানান। আচ্ছা, আর আপনারা মিয়া শেয়ার টেয়ার করেন না, একটু শেয়ার টেয়ার করেন। হ্যাঁ দেখি বলেন যে বুঝা গেছে কিনা, টপিক বুঝা গেছে কিনা। ওকে ওকে, মল্লিকা দেবী বললো বুঝা গেছে। দেখি দেখি সবাই 8 জন আছেন, দেখি একটা 8টা শেয়ার করে দেন। আপনার যদি শেয়ার না করেন তাহলে তো অন্য কেউ ক্লাসটা দেখতে পারবে না। সবাইকে ক্লাসটা দেখা করার সুযোগ করে দেন। এবার আসেন, যে সকল অধিকার আপনার জন্য কি থাকবে, বহাল থাকবে, অর্থাৎ আপনি অংশীদারি ব্যবসাটা করছেন কিন্তু এটাতে নিবন্ধন করেন নাই, তারপরেও আপনার কোন কোন অধিকার বহাল থাকবে, এটা থাকা না থাকা সেম। দেখেন 100 টাকা পর্যন্ত দাবির জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যাবে। অর্থাৎ 100 টাকার নিচে, তার মানে 90 টাকা, 85 টাকা, 80 টাকা, এই জাতীয় টাকাও যদি থাকে তাইলে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। দেখেন 80 টাকা 85 টাকার জন্য তো আপনি জীবনেও কোনোদিন মামলা করবেন না। সো ইটস এ টোটালি শিট, বোগাস, এইটার কোনো কাজ নাই। সেকেন্ড, কোন অংশীদার বিশ্বাসভঙ্গমূলক আচরণ করলে অন্য অংশীদার তার বিরুদ্ধে মামলা করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আপনি অন্য অংশীদারের বিরুদ্ধে কখন মামলা করতে পারবেন ভাইয়া? আপনি অন্য অংশীদারের বিরুদ্ধে তখনই মামলা করতে পারবেন যখন ওই অংশীদার বিশ্বাসভঙ্গমূলক আচরণ করবে। আর আমরা জানি অংশীদারি ব্যবসায় টিকে থাকে কিসের উপর? একটি অংশীদারি ব্যবসায় টিকে থাকে পরস্পর আস্থা ও বিশ্বাসের উপরে। তাহলে একটা অংশীদার টিকে থাকে কিসের উপর? পরস্পর আস্থা ও বিশ্বাসের উপর। আর আপনি এই আস্থা বা বিশ্বাস এইটাই কি করে দিচ্ছেন? ভঙ্গ করে দিচ্ছেন। যখনই আস্থা বা বিশ্বাস ভঙ্গ করে দিবেন তখন আপনি চাইলে অন্য অংশীদারের বিরুদ্ধে কি করতে পারবেন? মামলা করতে পারবেন। অংশীদারগণ প্রতিষ্ঠানের বিলোপ সাধন ও বিলুপ্ত ব্যবসায়ের হিসাব সংক্রান্ত বিষয়ে মামলা করতে হবে। অর্থাৎ আপনার ব্যবসাটা কি হয়ে গেছে? এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, বা আপনি চাইতেছেন আপনার অংশীদারি ব্যবসাটাকে আপনি কি করে দিবেন? বিলুপ্ত করে দিবেন। এর জন্য
প্লাস আপনি চাইলে এই যে আমার অংশীদারি ব্যবসাটা বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হওয়ার পরে এখানের যে হিসাব নিকাশ আছে আমি ওই হিসাব নিকাশগুলো জানতে চাই, হিসাব নিকাশগুলো আমাকে অন্য অংশীদাররা বলতেছে না। তো যেহেতু বলতেছে না, হিসাব নিকাশে কোনো ধরনের গরমিল হয়েছে বা যে কোনো কিছু হয়েছে, ডিরেক্ট হিসাব নিকাশ সংক্রান্ত যেই ঝামেলা থাকুক না কেন এর বিরুদ্ধে আপনি মামলা কি করতে পারবেন, দায়ের করতে পারবেন। এরপরে আসেন, বিলুপ্ত ব্যবসায়ী হতে নিজ অংশ বা পাওনা, কে রে ভাই, হ্যাঁ, বিলুপ্ত ব্যবসায়ী হতে নিজ অংশ বা পাওনা দাবি করে মোকদ্দমা আদায়ের করার অধিকার সকল অংশীদার রয়েছে। মোকদ্দমা মানে মূলত মামলা। তাইলে আপনি যদি নিজের অংশ বা পাওনা দাবি করেন, নিজের অংশ বা পাওনার জন্য আপনি কি করতে পারবেন, মামলা করতে পারবেন। প্রতিষ্ঠান ভঙ্গের পর প্রতিষ্ঠানের সম্পত্তি উদ্ধারের জন্য অংশীদারগণ আদালতে মামলা দায়ের করতে পারে। মোকদ্দমা মানে আবারও বলতেছি, মামলা দায়ের করতে পারে। কোনো অংশীদার দেউলিয়া হলে অংশীদারগণ তার সম্পত্তি উদার ও তার হতে পাওনাও উসুল করতে পারবে। দ্যাট মিনস মেইনলি এই যে অংশীদারি ব্যবসায়ের কোন কোন অধিকারগুলো থাকতেছে একটু হাইলাইট করি। 100 টাকা পর্যন্ত দাবির জন্য আপনি কি করতে পারবেন, মামলা করতে পারবেন। কোনো অংশীদার বিশ্বাসভঙ্গমূলক আচরণ করলে তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। প্রতিষ্ঠানের বিলোপ সাধনের জন্য এবং বিলুপ্ত হওয়ার পরে হিসাব সংক্রান্ত বিষয়ে আপনি কি করতে পারবেন, মামলা করতে পারবেন। ব্যবসায়ীতে আপনার নিজের অংশ বা পাওনা দাবির জন্য মামলা করতে পারবেন। প্রতিষ্ঠান ভেঙে যাওয়ার পর, বিলুপ্ত হওয়ার পর প্রতিষ্ঠানের সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করতে পারবেন। কোনো অংশীদার দেউলিয়া হয়ে গেলে তার বাকি যে সম্পত্তি আছে তার থেকে সেই সম্পত্তিগুলা বা তার থেকে আপনার পাওনা বা উদ্ধার করতেও আপনি চাইলে কি করতে পারবেন, মামলা করতে পারবেন। সো বলেন বুঝছেন কি না এই জিনিসটা? ওয়ালাইকুম আসসালাম যারা এখনো সালাম দিচ্ছেন। ওকে, বুঝছেন কিনা একটু জানাবেন। ওকে ওকে, আচ্ছা ক্লিয়ার। তাইলে আশা করি এই দুইটা জিনিস হচ্ছে মুখস্থ করার জিনিস, বাট এই দুইটা জিনিস আপনারা একটু ভালো করে পড়ে রাখবেন। দেখেন আমরা সবাই কিন্তু সৃজনশীল লিখি, কিন্তু দেখবেন আপনি সৃজনশীল লিখেন, আপনার পাশেরটা সৃজনশীল লিখে আপনার থেকে দেখে দেখে তারপরে ও দেখেন যে নাম্বার বেশি পেয়ে যায়, 2 টাকা অনেক নাম্বার বেশি পেয়ে যায়। এক, সে নিজের থেকে কিছু ইনফরমেশন করে, আরেক হচ্ছে তার হাতের লেখা বা প্রেজেন্টেশনটা কি হয়, ভালো হয়। সো দেখেন আপনি একটা সৃজনশীল অন্যের থেকে আলাদা কিভাবে করবেন। ম্যাক্সিমাম বলা পাই যদি প্রশ্ন আসে যে একটা অংশীদারি ব্যবসায় যদি নিবন্ধন না করা হয় সেক্ষেত্রে কি কি অসুবিধা হয়, দেখবেন আপনারা এখন এখানে যারা আছেন ক্লাসের আপনারাই আমাকে বলেন, আমি আপনাদের সাথে আপনারা আমার সাথে একমত কিনা। আপনাদেরকে যদি প্রশ্ন করতাম অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল, গদ বাধা কোনটা কোনটা আনসার দিতেন। তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকার বেশি পাওনা আদায় করা যাবে না, তারপরে তৃতীয় আদায় করা যাবে না, তারপর হচ্ছে তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দাবি আদায়ের জন্য মামলাও করতে পারবো না এবং মামলাটা কি লড়তেও পারবো না। এই 3টা বিষয় আপনারা জানতেন না? দেখি বলেন তো অ্যাকচুয়ালি, নাকি এর থেকে বেশি কে কে জানতেন? যদি বলতেন যে জানেন তাহলে হ্যাঁ ভাই আমি এর থেকে বেশি জানি, এটা কমেন্ট করেন। আর যদি জানতেন না, বলতেন না ভাই আমি জানতাম না। বলেন তো। দেখেন এই তিনটা পয়েন্ট আমরা বেসিক এইচএসসিতে সবাই যেখানেই পড়ি, যেটাই পড়ি না কেন, গাইডে পড়ি বা যেখানে বইয়ে পড়ি, সব জায়গায় ওই 3টা বিষয় থাকে যে কি 100 টাকার বেশি পাওনা আদায় করা যায় না, তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতেও পারবো না, তৃতীয় পক্ষের বিরুদ্ধে কি মামলা লড়তেও পারবো না। শেষ। এই স্পেসিফিক 3টা জিনিসই আমরা পারি। বাট আপনি যখন একটা সুন্দর করে গুছায়ে এভাবে লিখবেন যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল, এই যে 6টা পয়েন্ট আমি যে দিলাম, 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট যখন আপনি সুন্দর মধ্যে গুছায় লিখবেন, টিচার আপনাকে নাম্বার দিতে বাধ্য। ডিপেন্ডস আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন।
আপনার লিখে থাকিয়ে ভাই ইনফরমেশন সবগুলাই সেম, বাট ইনফরমেশনটা আপনার উপস্থাপন করা, ইনফরমেশনটা আপনার লিখা, আপনার হাতের লিখাই আপনার রেজাল্টটাকে ভালো করবে, আপনার নাম্বারটাকে আরও বৃদ্ধি করবে। সো পড়ার সময় একটু ডেপথ পড়ার চেষ্টা করবেন, একটু এক্সট্রা জিনিসও হালকা পাতলা অ্যাড করার চেষ্টা করবেন। আর এগুলা কিন্তু একটাও আমার এক্সট্রা জিনিস না, এগুলো সব 1932 সালের আইন। আর আপনারা যখন আমাদের এখানে অ্যাডমিশন পড়বেন, ওই অ্যাডমিশনে এই টপিকগুলোই আপনাদেরকে কি করতে হবে, পড়তে হবে। এই যে স্যার আগে জানতাম না, সো এটাই বলতেছি। সো একটু পড়ে নেবেন, সো এগুলো একটু সবাই দেখে নেবেন। এবার আসেন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা দেখেন তো একটু স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন তো আমাকে। আমার এখানে স্লাইডটা একটু কেমন, আচ্ছা আপনাদের এখানে তাও স্লাইডটা মোটামুটি দেখা যাচ্ছে, একটু দেখান তো বোঝা যাচ্ছে কিনা। একটু কষ্ট দিচ্ছি আজকের জন্য, একটু বলেন তো বোঝা যাচ্ছে কিনা। আমি হঠাৎ করে ছবিটা কেন এরকম ভেঙে গেল আমি বুঝলাম না। আপনারা দেখতে পাইতেছেন এটাই বলেন জাস্ট। দেখা যাচ্ছে একটু জানাবেন, স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আশা করি দেখা যাচ্ছে, আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু বলবেন, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন অংশীদারদের প্রকারভেদ। আমরা আমাদের যে অংশীদার ব্যবসায়, এই অংশীদারি ব্যবসায় যে কর্মীরা আছে বা অংশীদার আছে, এই অংশীদারদেরকে আমরা মূলত 8টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি ভাইয়া? 8টা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে সাধারণ অংশীদার, একটা হচ্ছে নিষ্ক্রিয়, নামমাত্র, আপাতত দৃষ্টিতে, সীমিত অংশীদার, আচরণে অনুমিত, প্রতিবন্ধ অংশীদার, কর্মী অংশীদার। এখন এই 8টা জিনিস আমরা বারবার পড়ি, বারবার ভুলি, বারবার পড়ি, বারবার ভুলি। সো যাতে এই টপিকগুলো আমাদের বুঝতে অসুবিধা না হয়, যার কারণে আমি আপনাদেরকে এই ছোট্ট 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 করে একটা করে দিলাম, পয়েন্ট পয়েন্ট করে দিলাম। এগুলোই যদি আপনারা পড়ে যান, এই 4টা বৈশিষ্ট্য যদি আপনি ভালো করে পড়ে যান, এক হচ্ছে মূলধনের বিষয়, এক হচ্ছে পরিচালনা, এরপর হচ্ছে লাভ ক্ষতি বন্টন, আর হচ্ছে দায়। এই 4টা টপিকের উপর ভিত্তি করে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে ভাইয়া থ্যাংক ইউ, দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এই 4টা জিনিসের উপর যদি ভিত্তি করে আপনি এই ব্যবসায়ের অংশীদারগুলোকে মনে রাখেন, আশা করি আপনাদের জন্য মনে রাখাও ইজি হবে, আপনাদের জন্য পরীক্ষায় আনসার করে আসাও ইম্পর্টেন্ট হবে। আসেন ফার্স্ট অফ অল আমরা সবাই জানি সাধারণ অংশীদার কি। সাধারণ অংশীদার কি করে? মূলধন বিনিয়োগ করে। সাধারণ অংশীদার কি করবে? তারা ব্যবসায় মূলধন বিনিয়োগ করে। তারা কি পরিচালনায় অংশগ্রহণ করে? ইয়েস, সাধারণ অংশীদার পরিচালনায় কি করে? অংশগ্রহণ করে। তারা কি লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে? হ্যাঁ, সাধারণ অংশীদার লাভ ক্ষতিতেও কি করে? অংশগ্রহণ করে। দায়, তাদের দায় কি হয়ে থাকে? সাধারণ অংশীদারদের দায় কি হয়ে থাকে? অসীম হয়ে থাকে। এবার আসেন তারপরে সীমিত অংশীদার। সীমিত অংশীদার কি ভাই? সীমিত অংশীদার মূলধন বিনিয়োগ করবে। সীমিত অংশীদার কি করবে? মূলধন বিনিয়োগ করবে। সীমিত অংশীদার সরাসরি করতে পারবে না, পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। সীমিত অংশীদার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। লাভ ক্ষতিতে অংশগ্রহণ, সীমিত অংশীদার লাভ ক্ষতিতে অংশগ্রহণ করতে পারে এবং এদের দায় কি হয়ে থাকে? সীমিত হয়ে থাকে। অংশগ্রহণ করে, এই যে এটা লাগবে না, এই পার্টটা লাগবে না। আসেন সীমিত অংশীদারের তাহলে কি হইল? সীমিত অংশীদার মূলধন বিনিয়োগ করে, তারা হচ্ছে কি পরিচালনায় অংশগ্রহণ করে না, তারা লাভে অংশগ্রহণ করে এবং তাদের দায়টা কি হয়ে থাকে? সীমিত হয়ে থাকে। নামমাত্র অংশীদার, একটু পরে আসি। নিষ্ক্রিয় অংশীদার, দেখেন নিষ্ক্রিয় অংশীদার কি? তারা মূলধন বিনিয়োগ করে, তারা পরিচালনায় অংশগ্রহণ করে না, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে এবং তাদের দায়টা কি হয়ে থাকে? অসীম হয়ে থাকে। তবে নিষ্ক্রিয় অংশীদার কি হবে? যারা মূলধন বিনিয়োগ করে, পরিচালনা। নিষ্ক্রিয় মানে কি? তার কাজই নাই। নিষ্ক্রিয় মানে কি? সে কোনো ধরনের কাজই করে না। দেখবেন আপনি বাসায় বসে আছেন, নিষ্ক্রিয় হয়ে শুয়ে আছি। সো এই নিষ্ক্রিয় মানে কি? নিষ্ক্রিয় মানে হইতেছে হচ্ছে কি তারা কোনো ধরনের কাজ করে না। তবে নিষ্ক্রিয় অংশীদার কি করবে? সে মূলধন বিনিয়োগ করবে, পরিচালনায় অংশগ্রহণ করবে না, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করবে এবং তাদের দায়টা কি হবে? অসীম হবে। এরপর আসে কর্মী অংশীদার। কর্মী অংশীদার কি করে? কর্মী অংশীদার মূলধন বিনিয়োগ করে না। কর্মী অংশীদার কি করে না?
মূলধন বিনিয়োগ করে না, বরঞ্চ মূলধনের বিপরীতে তারা কি করে থাকে? শ্রম প্রদান করে থাকে। তাহলে কোন অংশীদার ব্যবসায়ে মূলধনের পরিবর্তে শ্রম প্রদান করে থাকে? সেটা আনসার হবে কি? কর্মী অংশীদার। কর্মী অংশীদার মূলধনের পরিবর্তে কি দিয়ে থাকে? শ্রম দিয়ে থাকে। তারা পরিচালনায় অংশগ্রহণ করে। অফকোর্স তাদের মেইনই কাজ হচ্ছে কি? পরিচালনায় অংশগ্রহণ করা। লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে এবং তাদের দায়টা কি হয়ে থাকে? অসীম হয়ে থাকে। এবার আসেন নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদার মানে কি? আমি যখন অংশীদারি ব্যবসায়ে কোনো অংশীদারের আমার কোনো অংশীদারকে তার নামের জন্য, তার সুনামের জন্য ব্যবহার করব, সেই অংশীদারকে আমরা বলি কি? নামমাত্র অংশীদার। তার মানে নামমাত্র অংশীদার মূলধন বিনিয়োগ করে না, মূলধনের বিপরীতে সে কি প্রদান করে থাকে? সুনাম প্রদান করে। নামমাত্র অংশীদারের কাজ কি? নামমাত্র অংশীদারের মূল কাজই হচ্ছে সে কি করা? তার নাম ব্যবহার করা। দ্যাট মিনস সে পরিচালনায় অংশগ্রহণ করে না, পরিচালনায় অংশগ্রহণ করে না। এবং সে যে নামটা দিছে, কেন নামটা দিছে? আপনাকে নাম ব্যবহারের সুযোগ কেন দিছে? নাম ব্যবহারের সুযোগ দিছে কেন? আপনার লাভ ক্ষতিতে অংশগ্রহণ করার জন্য। আর তার দায় অসীমও না, তার দায় সসীমও না। তার দায়টা কখন হয়? যখন অন্য কোনো ব্যক্তি তার নামের জন্য, তার কারণে, তার নামটা শুনে ঋণ প্রদান করে, তখনই সেই দায়টা বর্তাবে। তাহলে নামমাত্র অংশীদার কি? নামমাত্র অংশীদার মূলধন বিনিয়োগ করে না, মূলধনের বিপরীতে নাম ব্যবহারের বা সুনাম ব্যবহারের সুযোগ দেয়। পরিচালনায় অংশগ্রহণ তারা কি করে না? পরিচালনায় অংশগ্রহণ করে না। লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে, ইয়েস, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে। তারপর হচ্ছে দায়টা কি হয়ে থাকে? যদি অন্য কোনো ব্যক্তি তার কারণে, তার নাম ব্যবহারের কারণে ব্যবসায় ঋণ প্রদান করে, সেক্ষেত্রে দায় বর্তায়। আপাতত দৃষ্টিতে অংশীদার এরা কি? এরা ব্যবসার অ্যাকচুয়ালি অংশীদারই না। এ কি করছে? এ ব্যবসা থেকে আপনার অবসর গ্রহণ করছে, বাট অবসর গ্রহণ করার পরেও সে তার মূলধনটা তুলে নেয় নাই, বরঞ্চ তার মূলধনটা ঋণ হিসেবে প্রদান করছে। তার মূলধনটা কি হিসেবে প্রদান করছে? ঋণ হিসেবে প্রদান করছে। তারা পরিচালনায় অংশগ্রহণ করে না, পরিচালনায় অংশগ্রহণ করে না। লাভ ক্ষতি পায়? ভাই লাভ ক্ষতি পাবেই না, কারণ সে কি না? ব্যবসায়ের অংশীদার না, সে ব্যবসায়ের কি হয়? ঋণদাতা। ব্যবসায়ের কি হয়? ঋণদাতা। আর যারা ঋণ প্রদান করে তাদেরকে আমরা কি দিই? সুদ দিই। বাট সে যদি এটা গণবিজ্ঞপ্তি না দেয় যে আমি এই ব্যবসায়ের অংশীদার থেকে মানে অংশীদার থেকে পদত্যাগ করলাম, আমি আর এই ব্যবসায়ের অংশীদার না, আমি অবসর গ্রহণ করলাম, এটা যদি বিজ্ঞপ্তি আকারে না দেয়, তাহলে তার দায়টা বর্তাবে এবং দায়টা কি হবে? অসীম। কিন্তু সে যদি বিজ্ঞপ্তিটা অলরেডি দিয়ে দেয়, সেক্ষেত্রে তার দায় থাকবে না। এরপর আসেন আচরণে অনুমিত অংশীদার। আচরণে অনুমিত অংশীদারের অপর নাম দালাল। আচরণে অনুমিত অংশীদার কি করবে? সে মূলধনও বিনিয়োগ করবে না, পরিচালনায় অংশগ্রহণ করবে না, লাভ ক্ষতিতেও সে অংশগ্রহণ করবে না। জাস্ট তার আচার আচরণ, তার কাজকর্ম, তার কথাবার্তায় আমার এমন মনে হবে যে সে আমার ব্যবসায়ের একজন অংশীদার। তার মানে সে ভণ্ড, সে একেবারে হচ্ছে আলটিমেট ভণ্ড। সে মূলধন বিনিয়োগ করবে না, পরিচালনায় অংশগ্রহণ করবে না, সে কিছুই করবে না। বাট সে এমন হাবভাব করবে যে না ভাই, আমি এই প্রতিষ্ঠানের এক লোক, আমি ছাড়া এই প্রতিষ্ঠানটার কোনো কিছুই হবে না। সো তাকে আমরা বলবো হচ্ছে কি? আচরণে অনুমিত অংশীদার। বাট তার কথায় প্রভাবিত হয়ে যদি কেউ ব্যবসায়ে বিনিয়োগ করে, সেই ক্ষেত্রে তার দায়টা বর্তাবে। প্রতিবন্ধ অংশীদার। প্রতিবন্ধ অংশীদার কি? সে মূলধন পরিবহন করবে না, সে পরিচালনায় অংশগ্রহণ করবে না, লাভ ক্ষতিতেও বিনিয়োগ করবে না। সে জাস্ট কি করবে জানেন? সে হচ্ছে মৌন সম্মতি প্রদান করবে। কি সম্মতি? মৌন সম্মতি। মৌন সম্মতি মানে কি? অর্থাৎ নামমাত্র অংশীদারের ক্ষেত্রে কি হয়? নামমাত্র অংশীদারের ক্ষেত্রে আমি তার নামটা ব্যবহার করতেছি এবং সে আমাকে তার নাম ব্যবহারের একটা কি সুযোগও দিছে। বাট এই প্রতিবন্ধ অংশীদারের ক্ষেত্রে কি হয়? প্রতিবন্ধ অংশীদারের ক্ষেত্রে আমরা যখন প্রতিবন্ধ অংশীদারের নামটা ব্যবহার করি, অংশীদার ওই যে ব্যক্তিটা যার নাম ব্যবহার করি, সে আমাকে হ্যাঁও বলে না, সে এমনও বলে না যে আমি প্রতিষ্ঠানের অংশ, আবার সে এটাও বলে না যে আমি প্রতিষ্ঠানের অংশ না। অর্থাৎ সে মৌন সম্মতি, যার মুখটা শাটডাউন করে সে বসে থাকে। সো এইরকম অংশীদারকে আমরা কি বলি? প্রতিবন্ধ অংশীদার বলি। এই প্রতিবন্ধ অংশীদারের দায়টাও কি? এর দায়টাও আমরা সাধারণত অসীম ধরি। বাট এটার দায়ও কিরকম? এটার দায় হচ্ছে যদি উনার কোনো কথাবার্তায় বা উনার কারণে যদি কেউ আমার ব্যবসায় টাকা পয়সা দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি? প্রতিবন্ধ অংশীদার। বলেন, বোঝা গেছে?
ক্লাস কি শেষ করবো? আচ্ছা জানান বুঝা গেছে কিনা? ক্লিয়ার ভাইয়া? বুঝছি আমরা অংশীদারি ব্যবসায় প্রকারভেদটা বুঝা গেছি। তাহলে আপনারা যখনই নোট করবেন, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, ম্যানেজমেন্ট না, শুধুমাত্র ম্যানেজমেন্টের কথা না, যে কোনো সাবজেক্টেই আপনারা একটা কাজ করবেন, নিজস্ব একটা নোট রাখার চেষ্টা করবেন। আর এই নোটটা আপনারা এমনভাবে সাজাবেন যে নোটটা মূলত আপনি বুঝতে পারবেন, অন্য কেউ বুঝবে কি বুঝবে না ডাজন্ট ম্যাটার। আপনার যেভাবে বুঝলে, আপনার যেভাবে ইন্ডিকেশন দিয়ে রাখলে আপনি পড়াটা বুঝতে পারবেন, ঠিক সেভাবে করে একটা নোট করবেন। আপনার পড়াটা যদি আপনি আপনার মতো করে নোট করেন, দেখেন আমার এই নোটটা আমি আমার মতো করছি, অন্য স্যারের কাছে পড়তে যাবেন, ওই স্যার তার নিজের মতো করে নোট করবে। সো এক একজনের নোটের স্টাইল, এক একজনের পড়ার স্টাইল এক এক রকম। সো সবসময় বলবো যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, প্রত্যেকটা ক্লাসে আপনারা সবাই চেষ্টা করবেন একটু করে সেই ক্লাসটা আপনারা নোট করতে। যখন আপনি ক্লাসটা নোট ডাউন করে রাখবেন, আপনি যখন নিজের মধ্যে সাজায় লিখবেন, দেখবেন অটোমেটিক্যালি আমি যা বুঝাচ্ছি না, আমি বোঝানোটা হচ্ছে 50%, বাকি আপনি বাসায় গিয়ে বইটা, এই লেকচার শিটটা পড়া, আপনি বাসায় গিয়ে যখন এগুলো পড়বেন, অটোমেটিক্যালি আপনি কিন্তু তখন পেরে যাবেন। সো প্লিজ একটু দয়া করে আপনারা নিজেদের মতো করে নোট করবেন। সো আমাকে এখন জানান বুঝছেন কি না? ওকে ওকে মল্লিকা দেবী, বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসেন আমাদের কে কে অংশীদার হইতে পারবে, কে কে অংশীদার হইতে পারবে না। দেখেন এইখানে যে ব্যক্তিবর্গগুলো আছে, এই ব্যক্তিবর্গ বাদে আর প্রত্যেকজন ব্যক্তি আমার ব্যবসায়ের অংশীদার হতে পারবে। সো আসেন, কে অংশীদার হইতে পারবে না? নাবালক, 18 বছরের নিচে, 18 বছরের নিচে যে কোনো ব্যক্তি আমার অংশীদার হতে পারবে না। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি তো বলতে, কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি যে সীমিত অংশীদার বলতে সাধারণত আমরা নাবালক অংশীদারকে বুঝাই। কেন সীমিত নাবালক অংশীদারকে আমরা তো বলতেছি যে এটা অংশীদার হইতে পারবে না? বা আমরা তো অলরেডি দেখিয়ে আসছি যে আমি নাবালককে চাইলে অংশীদার করতে পারবো। মাথায় রাখবেন, অংশীদারি আইনের মোতাবেক, অংশীদারি আইনের মোতাবেক নাবালক অংশীদার হতে পারে না, নাবালক অংশীদার হতে পারে না। তবে নাবালককে বিশেষ সুবিধা প্রদানের জন্য কি কি, এক হচ্ছে মূলধন প্রদানের সুবিধা, আর হচ্ছে ওই ব্যক্তিকে সুবিধা। এই দুইটা জিনিস প্রদানের মাধ্যমে আমি নাবালককে আমার ব্যবসায়ের অংশীদার বানাইতে পারবো। তাহলে প্রথম কথা, নাবালককে কি অংশীদার বলা যাবে? নাবালককে অংশীদার বলা যাবে না। তাহলে নাবালককে কিভাবে অংশীদার ব্যবসায় আমি অ্যাড করতে পারবো? নাবালককে আমি দুইটা কারণে, এক, তার থেকে মূলধন গ্রহণের জন্য, সেকেন্ড, তাকে লাভ ক্ষতির সুবিধা দেওয়ার মাধ্যমে। আমি চুক্তিতে উল্লেখ থাকলে, কিসে উল্লেখ থাকলে ভাই? চুক্তিতে উল্লেখ থাকলে তাকে আমি অংশীদারি ব্যবসায় অ্যাড করতে পারবো। কিন্তু যদি সাধারণত আমাদেরকে বলে যে অংশীদারি ব্যবসায়ের আমি কি তাকে নাবালককে অংশীদার করতে পারবো কিনা, না, আমি নাবালককে অংশীদার করতে পারবো না। আচ্ছা ক্লিয়ার? তাহলে নাবালককে আমরা কেন অংশীদার বলতে পারবো না বুঝা গেছে। তাহলে প্রশ্ন যদি আসে নাবালককে কি অংশীদার বলা যাবে? না ভাইয়া, নাবালককে অংশীদার বলা যাবে না। ক্লিয়ার? বুঝা গেছে কিনা? নাবালকের টপিকটা বুঝছি কিনা আমাকে একটু জানাবেন। ফার্স্ট, নাবালকের টপিকটা বুঝছি কিনা? নাবালককে অংশীদার বলতে পারবো না, নাবালককে অংশীদার বলতে পারবো না। নাবালককে কখন অংশীদারি ব্যবসায়ের অংশীদার বলতে পারবো বা অংশীদার করতে পারবো? চুক্তিতে উল্লেখ থাকলে। আর চুক্তিতে কয়টা বিষয়ের ভিত্তিতে? দুইটা বিষয়ের ভিত্তিতে। এক, তার থেকে মূলধন সংগ্রহ, সেকেন্ড, তাকে লাভ ক্ষতির সুবিধা প্রদানের জন্য। সে আমাকে মূলধন দিবে, আমি তাকে লাভ ক্ষতি প্রদানের কি দিব? সুবিধা দিব। বুঝা গেছে কিনা একটু বলবেন? বুঝা গেছে কিনা বলবেন? যে নাবালককে আমি কেন অংশীদার বলি না, বা নাবালক কেন অংশীদার হতে পারবে না? বিকজ নাবালকের বয়স 18 বছরের নিচে। 18 বছরের নিচে কেউ অংশীদার হইতে পারবে না। তবে দুইটা কারণে আমি নাবালককে কি করতে পারবো? অংশীদার করতে পারবো। তুই পড়তে যা।
আশরাফুল ইসলাম দি পড়তে যা, তোর কালকে পরীক্ষা, পড়তে যা। আচ্ছা সেকেন্ড, পাগল। আমার অংশীদার যদি কি হয়ে যায়, পাগল হয়ে যায়, তাইলে আমি তাকে অংশীদার হিসেবে রাখতে পারবো না। দেউলিয়া ব্যক্তি, সে যদি কি হয়, দেউলিয়া। দেউলিয়া মানে কি? দেউলিয়া মানে হচ্ছে সম্পদের তুলনায় দায় বেশি। আমাদের ম্যাক্সিমামেরই একটা প্রবলেম হইতেছে, আমরা মনে করি দেউলিয়া মানে সেই ব্যক্তি যার কোনো ধরনের টাকা নাই, জিরো পকেট। অর্থাৎ আপনি দেউলিয়া, আপনার পকেটে টাকা নেই, 10 টাকা নেই, আছে কারো? আছে, যাদের আছে তারা দেউলিয়া নেই আর কি। তো আপনার পকেটে আছে 0 টাকা, তখন দেউলিয়া না। দেউলিয়া মানে হচ্ছে আমার সম্পদের তুলনায় দায় বেশি। ভাই আমার পকেটে আছে 500 টাকা, কিন্তু আমার মানুষকে দিতে হবে 2000 টাকা, তখনই আমাকে বলা হবে হচ্ছে কি দেউলিয়া। কেন? কারণ আমার সম্পদের তুলনায় আমার দায়ের পরিমাণটা ভাইয়া বেশি। ফোর্থ পয়েন্ট, কোনো অজ্ঞান ব্যক্তি, এবং খুব ভালো করে মাথায় রাখবেন এটা স্টারবার, পরীক্ষায় গিয়ে এই জায়গায় ভুল করবেন। একজন সরকারি কর্মচারী না অংশীদার হতে পারবে না। প্রতিষ্ঠান বা সংঘ, কোনো ধরনের প্রতিষ্ঠান হইতে পারবে না। মানসিক প্রতিবন্ধী, আপনার বন্ধু, আপনার বেস্ট ফ্রেন্ড, যে জায়গাতে অলওয়েজ মানসিক প্রতিবন্ধী দেখেন, আপনার এই বেস্ট ফ্রেন্ড কখনোই একজন কি হইতে পারবে না, অংশীদার হতে পারবে না। বিদেশি রাষ্ট্রদূত, বিদেশি দেশের রাষ্ট্রদূত কখনোই আমার কি হইতে পারবে না, অংশীদার হইতে পারবে না। আর বিদেশি শত্রু মানে টেরোরিস্টও কখনো একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারবে না। ক্লিয়ার? বুঝা গেছে ভাইয়া? কারা অংশীদার হইতে পারবো না আমরা বুঝছি, জানাবেন। কোন কোন ব্যক্তি অংশীদার হতে পারবো না আমরা বুঝছি কিনা জানাবেন। তাহলে আমি পরের স্লাইডে চলে যাব। এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা 5 নাম্বার আর 1 নাম্বার মাথায় রাখবেন। এইটা আসবে পরীক্ষায়, জানা সত্ত্বেও ভুল করে দিবেন, বলবেন যে কি হত্য কথা না, নাবালকটা 100% ভুল করবেন। সো মাথায় রাখবেন। আচ্ছা এরপরটা চলে যাই। দেখেন অংশীদারদের ক্ষমতা, অংশীদারদের কি কি ক্ষমতা আছে? অংশীদাররা কি? অংশীদার হচ্ছে যে এটা হাইড হয়ে যায়, আসেন। সকল অংশীদারের পক্ষে যে কেউ প্রতিনিধি হিসেবে কাজ করবে। যেমন একজন অংশীদার আরেকজনের কি হিসেবে কাজ করতে পারবে? প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবে। ক্ষমতাপ্রাপ্ত যে কেউ অংশীদারের নামে কি করতে পারবে? ব্যাংক হিসাব খুলতে পারবে। ব্যবসায় সাধারণ কেনা বেচা বা বন্ধক রাখার ক্ষমতাও প্রত্যেক অংশীদারে আছে। তার মানে আমার প্রতিষ্ঠানের বেচা কেনা করা, আমার প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি বন্ধক রাখা, এই জাতীয় এনি কাইন্ড অফ থিং আমার অংশীদারের কিন্তু ক্ষমতা আছে। যে কোনো অংশীদার চাইলে এই কাজটা করতে পারবে। যে কোনো অংশীদার ব্যবসায়ের নামে কি করতে পারবে? ঋণ গ্রহণ করতে পারবে। তাহলে আপনি একটা ব্যবসায়ের অংশীদার, আপনি চাইলে ওই প্রতিষ্ঠানটার নামে ঋণ গ্রহণ করতে পারবেন। এটার জন্য যে আপনাকে সকল অংশীদারের ইয়া লাগবে না, যে কেউই পারবে, যে কোনো একজনই পারবে। অংশীদারগণ তৃতীয় পক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে পারবে। অংশীদারগণ তৃতীয় পক্ষের সাথেও কি করতে পারবে? চুক্তি হতে পারবে। তাহলে অংশীদারদের ক্ষমতা বোঝা গেছে। এই জিনিসগুলো একটু মুখস্থ করবেন, এগুলো মুখস্থ করার জিনিস, বেসিক জিনিস, যেগুলো মুখস্থ হবে না সেগুলো আমি বুঝাই দিব। আচ্ছা এবার আসেন নতুন অংশীদার গ্রহণ। আমি কখন নতুন অংশীদার গ্রহণ করব? দেখেন নতুন অংশীদার কখন গ্রহণ করব, কিভাবে গ্রহণ করব? দেখেন অনেক সময় ফার্মের সুবিধার্থে পুরাতন অংশীদারগণ নতুন অংশীদার কি করে থাকেন? গ্রহণ করে থাকেন। এবার নতুন অংশীদার কোন কোন শর্তে গ্রহণ করব? সে যদি চুক্তি পালনে রাজি হয়, চুক্তি পালনে রাজি হইলে তাকে আমি অংশীদার হিসেবে গ্রহণ করব। যেদিন হতে সে ফার্মে গ্রহণ করবে তার আগের কোনো দায়ের জন্য তাকে দায়ী করা যাবে না। তার মানে আপনি যদি আজকে কোনো একটা অংশীদারি ব্যবসায়ের অংশীদার হিসেবে করেন, অ্যাড হন, আপনি আপনার ওই অংশীদারি ব্যবসায় আগে কোনো ধরনের ঋণ থাকলে 2 কোটি, 200 কোটি, 2,500 কোটি, যত টাকারই ঋণ থাকুক না কেন, আপনি এটার জন্য দায়ীভুক্ত বা দায়ী হবেন না। কেন দায়ী হবেন না? কজ আপনাকে লতেই বলে দিছে যে আপনি যেদিন থেকে অংশীদারি ব্যবসায়ের অংশীদার হবেন ঠিক সেদিন থেকেই হচ্ছে কি আপনার দায়টা শুরু হবে। তবে এই জায়গায় খেয়াল করেন, তবে একটা তবে দিয়ে দিছে, স্বেচ্ছায় পূর্বের দায় গ্রহণে রাজি হলে পুরাতন অংশীদার তাকে পৃথকভাবে অংশীদারের সাথে তাকে পৃথকভাবে চুক্তি করতে হবে। অর্থাৎ আছে না যাদের সুখে থাকলে বুতে কিলাই,
ও একটা কথা আছে না, বাচ্চে তুমি ঘু খাকেই মানোগে। সো এরকম যদি কেউ থাকে যে না আমি আমার দায় নেওয়ার বেশি ইচ্ছা, সেই ক্ষেত্রে সে চাইলে পূর্বের দায় গ্রহণে রাজি হইতে পারে, এবং সেক্ষেত্রে যদি সে পূর্বের দায় গ্রহণে রাজি হয় তাহলে সে কার সাথে চুক্তি করবে? পুরাতন অংশীদারদের সাথে পৃথকভাবে চুক্তি করতে হবে, কারণ তখন যেহেতু সে পুরাতন দায়গুলো নিচ্ছে তার মানে তার ক্যাটাগরি কার সাথে যাবে গা? পুরাতন অংশীদারদের সাথেই যাবে। সো প্রথম কথা, আমার দরকার হইলে যে কোনো সময় আমি নতুন অংশীদার গ্রহণ করতে পারবো, এটার কোনো ধরনের বাধ্যবাধকতা নাই, বা যে 21 বছর পর, এই বছর পর, হ্যান বছর পর নাই। সেকেন্ড পয়েন্ট, যে কেউ চুক্তি পালনে রাজি হইলে এবং তার বয়স যদি 18 বছরের বেশি হয় তাকে আমি অংশীদারের সদস্য হিসেবে গ্রহণ করতে পারবো। তবে যদি আচ্ছা যেদিন থেকে সে অংশীদারি ফার্মে হবে যোগ দিবে, তার আগে কোনো দায়ের জন্য তাকে দায়ী করা যাবে না। তবে সে যদি মনে করে যে না আমি নিজের পায়ে নিজে কুড়াল মারবো, আমার তো খুবই মজা লাগে, ঠিক যেমনটা আপনাদের মতো এখন বসে বসে ক্লাস শেষে একটু মোবাইল টিপবেন, স্ক্রল করবেন আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে মনে হবে উফ অনেকক্ষণ মোবাইল টিপে ফেলছি, ক্ষুধা লাগছে, একটু ভাত খেতে যাবেন, ভাত খেয়ে এসে আবার মোবাইল টিপবেন 3টা 4টা, এরপরে মনে করবেন একটু ঘুমানোর দরকার, ঘুমাবো। এই যে পড়ার সময় HSC 27 সামনে 26 পরীক্ষা, 27-এরও পরীক্ষা, কোনো চিন্তা নাই, চিল মোবাইল টিপতেছি, এইরাই হচ্ছে কি এরকম লোক যারা হচ্ছে কি পূর্বের দায় গ্রহণের জন্য রাজি হয়ে অংশীদার হয়। তবে সেক্ষেত্রে আপনার চুক্তি নতুন অংশীদার হিসেবে হবে না, আপনার চুক্তি কি হিসাবে হবে? পুরাতন অংশীদার হিসেবে হবে। আশা করি বোঝা গেছে। ওকে, এবার আসুন আমাদের আজকে লাস্ট টপিক। আমি হচ্ছে যে এরপরের টপিকটা হচ্ছে কখন অংশীদাররা অবসর গ্রহণ করবে। যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি চাইলে অবসর গ্রহণ করতে পারবেন, তবে অবসর গ্রহণ করতে হইলেও আপনার নির্দিষ্ট কিছু ওয়ে লাগবে। প্রথম ওয়ে, সকল অংশীদারদের অনুমতি ক্রমে। সকল অংশীদার যদি মনে করে যে না আপনি এখন অবসর গ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে সবাই যদি সম্মতি দেয় না এই ব্যক্তি অবসর গ্রহণ করতে যাচ্ছে, তাহলে তাকে কি আমরা অবসর গ্রহণ করতে দিতে পারি? সবাই বলছে হ্যাঁ পারেন, সেক্ষেত্রে তাকে অবসর গ্রহণ করতে দিলাম। সেকেন্ড, চুক্তির প্রকাশ্য শর্ত অনুসারে। চুক্তির চুক্তির শর্তেই বলে দিছে ভাই যে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি অবসর গ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি অবসর গ্রহণ করতে পারবেন। থার্ড, নোটিশ প্রদান করে। মাথায় রাখবেন, একজন অংশীদার যদি অবসর গ্রহণ করে তাকে অবশ্যই নোটিশটা প্রদান করতে হবে। যদি সে নোটিশ প্রদান না করে তার দায় থেকে যাবে। সো একটা অংশীদার যদি অবসর গ্রহণ করে তার থার্ড ওয়ে হচ্ছে কি সে নোটিশ প্রদান করে। ফোর্থ, ঐচ্ছিক অংশীদারি কারবারের অংশীদার অন্যান্য অংশীদারের নিকট তার অবসর গ্রহণের নোটিশ প্রদান করে অবসর গ্রহণ করতে পারে। এই নোটিশটা হচ্ছে কি? এই নোটিশটা হচ্ছে গণবিজ্ঞপ্তি। গণবিজ্ঞপ্তি মানি এখানে হচ্ছে সবাই জেনে যাবে। আর এইখানে থার্ড হচ্ছে আপনি গণবিজ্ঞপ্তি না দিয়েও আপনি চাইলে আপনার যে অন্যান্য পার্টনার আছে এই পার্টনারদের কাছেও নোটিশ প্রদান করে অবসর গ্রহণ করতে পারবেন। ফোর, অবসরপ্রাপ্ত অংশীদারগণ তার অংশীদার থাকাকালীন ফার্মের দেনার জন্য দায়ী থাকবে। অবশ্য সে অন্যান্য অংশীদার অথবা পাওনাদারের সাথে কথা বলে উক্ত চুক্তি কথা বলে দায়িত্বের অবসান ঘটনা করতে পারে। অর্থাৎ আপনি যখন অবসর গ্রহণ করবেন আপনার এটাও মাথায় রাখতে হবে, আপনাকে এটাও মাথায় নিয়ে যাইতে হবে এর আগে যত ধরনের লেনদেন হয়েছে কিনা এর জন্য আপনি অবশ্যই কি থাকবেন? দায়ী থাকবেন। তবে আপনি চাইলে আপনার অন্যান্য অংশীদারদের সাথে কথা বলে এটা এনশিওর করতে পারেন যে আমি যেহেতু অলরেডি অংশীদার ব্যবসাটা থেকে বের হয়ে যাচ্ছি, অবসর গ্রহণ করতেছি, তাহলে আমার সাথে এখন আপনাদের কোনো ধরনের সম্পর্ক থাকবে না। কার অন্যান্য অংশীদার বা পাওনাদারদের সাথে সে কি করতে পারে? চুক্তি করে নিতে পারে। বাট সে যদি অন্যান্য অংশীদার বা পাওনাদারের সাথে এই বিষয় নিয়ে দায় সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ধরনের চুক্তি না করে, সেক্ষেত্রে সে ওই আগের সময়কালের অর্থাৎ ফার্মে থাকাকালীন সময়ের জন্য সে কি থাকবে? দায়ী থাকবে। সো এই ছিল হচ্ছে যে আজকের ছোট্ট একটা টপিক। আজকে আমার একটু আপনাদের এর আগে আমি একটা ক্লাস নিছি, সো অলরেডি এমনিতে টায়ার্ড, তারপরেও যতটুকু ক্লাস নিতে পারছি একটু নিলাম। জাস্ট কি কি জিনিসগুলো একটু খেয়াল করবেন। একটা, অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল,
অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করলেও সে কোন কোন অধিকার বহাল রাখে। সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড ছিল হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের প্রকারভেদ। ফোর্থ স্লাইড, অংশীদার কারা কারা অংশীদার হতে পারবে না। ফিফথ, অংশীদারদের ক্ষমতা। সিক্স, আমরা কিভাবে নতুন অংশীদারটা গ্রহণ করব। এবং লাস্ট ওয়ান, অংশীদাররা কিভাবে কি করবে, অবসর গ্রহণ করবে। তো আজকের ক্লাসটা আমাদের এইখানেই ছিল। আর হচ্ছে যে আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।